বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। অন্নপূর্ণা সম্পর্কিত আজ নবান্নে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স হয়েছে। অন্নপূর্ণার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ নতুন যে যোগ্যতামান বা শর্ত সেগুলো কি কি, অর্থাৎ কারা কারা পাবে, কারা কারা পাবে না, কত তারিখে টাকা ঢুকবে, কতজন লোক টাকা পাবে এবং টাকা যদি না পান তাহলে কি করবেন, মিথ্যা তথ্য দিয়ে টাকা পেয়ে থাকে তাহলে কি করা যাবে, বিভিন্ন রকম খুঁটিনাটি বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। আমি এক এক করে আপনাদের বলছি। সবার আগে আপনারা জেনে নিন যে কারা কারা এই অন্নপূর্ণার যোজনার সুবিধা পাবেন না। যারা সরকারি চাকরি করে তাদের পরিবারের লোকেরা পাবে না। পরিবার বলতে তার ওয়াইফ। কোন কোন সরকারি চাকরি, অর্থাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকারের চাকরি, শিক্ষক, শিক্ষাকর্মী, ক্লার্ক, রাজ্য সরকারের বা অন্যান্য দপ্তরে কর্মরত পঞ্চায়েত কর্মী বা বিভিন্ন দপ্তরে যারা সরকারি চাকরি করেন তাদের পরিবারের লোকেরা পাবেন না, এবং তিনি নিজে চাকরি করলে পাবেন না, অর্থাৎ মহিলা যদি হয়ে থাকেন, এবং কোনো মহিলার যদি ইনকাম মাসিক 10,000 টাকার বেশি হয়ে থাকে তিনিও পাবেন না, এবং পরিবারের ইনকাম যদি 12 লাখ টাকার বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু পাবেন না। অর্থাৎ এক্ষেত্রে কোনো চাকরিওয়ালা নয়, যে কোনো পরিবারের যদি ইনকাম 12 লক্ষ টাকার উপরে চলে যায়, অর্থাৎ ট্যাক্সের আওতায় যদি তিনি পড়েন, তাহলে কিন্তু সেই পরিবারের লোকেরাও কিন্তু অন্নপূর্ণা যোজনা সুবিধা থেকে বঞ্চিত হবেন বা পাবেন না। আর কারা কারা পাবেন না, তারা হচ্ছে ওই যারা 10,000 টাকার উপরে, অর্থাৎ আইসিডিএস কর্মী, আশা কর্মী বা অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, যাদের ইনকাম, অর্থাৎ যে সমস্ত মহিলাদের ইনকাম 10,000 টাকার বেশি, অর্থাৎ সাম্মানিক পান বা ভাতা পান বা মাইনে পান, সেটা 10,000 টাকার উপরে গেলেই তিনি পাবেন না। কিন্তু এই যে আপনার সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এনাদের পুরুষ যদি হয়ে থাকে এনারা, অর্থাৎ এনাদের পরিবারের লোকেরা, অর্থাৎ এনাদের ওয়াইফরা কিন্তু এই ভাতা পাবেন বা এনাদের পরিবারের মহিলারা কিন্তু এই সুবিধাটা পাবেন। যাই হোক, আর যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 17 তারিখে আপনারা সকলেই টাকা পাচ্ছেন, এবং এইবার কিন্তু টাকা পাওয়ার যে সংখ্যা সেটা আগের থেকে অনেক বেশি হতে চলেছে, কারণ জুন মাসে বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে কিন্তু অনেকে বাদ গেছেন, এবং শহর এলাকায় আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে 3টি কামরার বেশি থাকলে তারা পাবেন না, এবং 50 ডেসিমেল অর্থাৎ 50 শতকের বেশি জমি থাকলে তারাও কিন্তু পাবে না। এটা শহর এলাকার জন্য বলছি, গ্রামে কিন্তু এগুলো কোনো ম্যাটার নয়। 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা বা 50 শতক, 100 শতক, যত শতক থাকুক না কেন অসুবিধা নেই, তারা কিন্তু পাবে। তবে তাদের পরিবারের ইনকাম 12 লক্ষের নিচে থাকতে হবে। শতক, 50 শতক বলতে কিন্তু 1.5 বিঘার কাছাকাছি, অর্থাৎ শহর এলাকায় যদি কারো 1.5 বিঘার মতো জমি থাকে তাহলে কিন্তু তার পরিবারের লোকেরা পাবেন না। অর্থাৎ এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, নতুন শর্ত, এইগুলো থাকলে কিন্তু তারা পাবে না, এবং বাকি সবাই মোটামুটি পাবে। বন্ধুরা, এইগুলো হচ্ছে নতুন ক্রাইটেরিয়া অন্নপূর্ণা যোজনার। আজ মুখ্যমন্ত্রী যেটা নবান্ন থেকে ঘোষণা করলেন নতুন করে, অর্থাৎ আগের যে ক্রাইটেরিয়াগুলো ছিল তার সঙ্গে নতুন কিছু অ্যাড হলো। এবার আসি যে আগের মাসে অনেকেই কিন্তু টাকা পাননি জুলাই মাসে, তার কারণ হচ্ছে বুঝতে পারছেন যে 3টি রুমের বেশি থাকলে পাওয়া যাবে না, 50 ডেসিমেলের বেশি অর্থাৎ 50 শতকের বেশি জমি থাকলে পাওয়া যাবে না। এবার কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন বহু সংখ্যক মানুষ, কয়েক লক্ষ মানুষ কিন্তু, অর্থাৎ মহিলা কিন্তু এই সুযোগ এবার পাবে। অর্থাৎ এবার কিন্তু লিস্টটা অনেক বড় হতে চলেছে বা সংখ্যাটা অনেক বেশি হতে চলেছে। এবার আসি, যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60 তারা এই সুবিধাটা পাবে আপনারা জানেন, এবং অনেকে আছে যে বিধবা, যারা অলরেডি বিধবা ভাতা পাচ্ছেন 1,500 টাকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই 1,500 টাকার বদলে তারা কিন্তু 3,000 টাকা পাবেন, অর্থাৎ তারা অন্নপূর্ণার মধ্যে অন্তর্গত হবে, অর্থাৎ তারা অন্নপূর্ণা পাবে, অর্থাৎ বিধবা ভাতার বদলে তারা অন্নপূর্ণা পাবে যদি কিনা তিনি 60 বছরের মধ্যে হয়ে থাকেন। আর একটা বিষয়, যারা পিএইচ ক্যাটাগরির, অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন, তারা যে 1,500 টাকা মানবিক ভাতা পায় তার সঙ্গে কিন্তু এই 3,000 টাকাটাও অতিরিক্ত পাবে, অর্থাৎ তারা 4500 টাকা পাবেন। আর যারা
পিএম কিষাণ পান তারাও কিন্তু এই টাকাটা পাবেন। অর্থাৎ পিএম কিষাণ পেলে যে অন্নপূর্ণা পাওয়া যাবে না সেটা কিন্তু নয়, পিএম কিষাণ পেলেও কিন্তু এই অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে। আর একটা বিষয় এর থেকে পরিষ্কার হয়ে গেল যে যুবশক্তি যখন আবেদন হবে, আপনারাও নিশ্চিন্ত থাকেন যে যাদের নামে যে পিএম কিষাণ রয়েছে তারাও কিন্তু এই টাকাটা পাবেন। অর্থাৎ পিএম কিষাণ নিয়ে একটা সমস্যা ছিল, যেটা যে এটা পেলে হয়তো, অর্থাৎ সরকারি সুবিধা একটিই পাওয়া যাবে, এটা পেলে হয়তো আমরা ওইটা পাবো না। যেহেতু যুবশক্তির টাকাটা বেশি, তাই আমরা ওই পিএম কিষাণ আবেদন করব না। তারা মোটামুটি ধরে নিতে পারেন যে আপনারা পিএম কিষাণ পেলেও এই যুবশক্তি পাবেন, তাই আপনারা পিএম কিষাণ করতে পারেন, আপনাদের ব্যাপার। তবে এখানে একটা বিষয় যে যারা বৃদ্ধ অর্থাৎ মহিলারা, যারা, যেহেতু মহিলাদের জন্য এটা, তাহলে তারা কেন বঞ্চিত হবে? তাদেরও তো চিকিৎসা বা বয়স হয়েছে, তাদের তো আরও বেশি প্রয়োজন, ওষুধপত্র অনেক কিছু কিনতে হয়। আমার মতে সরকারকে এটাও ভাবা উচিত যে যারা 60-এর ঊর্ধ্ব অর্থাৎ বয়স্ক মহিলা, তাদের জন্য যাতে এই 3000 টাকার ব্যবস্থা করা হয়, এবং পুরুষদের দিতে পারলে সেটাও তো খুব ভালো হয়। যদি সম্ভব হয় সেটা যেন অবশ্যই সরকার এটা বিবেচনা করেন এবং সুপরিকল্পিত ভাবে যেন এইটাও ইমপ্লিমেন্ট করেন। যাই হোক, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার আবেদন থাকবে, কারণ এই সমস্ত মানুষদের কিন্তু টাকার প্রয়োজন, বেশি ওষুধপত্র কিনতে হয়, তাদেরকে কিন্তু কেউ সেরকমভাবে দেখে না বা গুরুত্ব দেয় না, তাই তাদের এই টাকাটা খুবই প্রয়োজন। আর 25 থেকে 60 বছরের মধ্যে তারা কিন্তু চাইলে কিছু না কিছু ইনকাম করতে পারবে, কারণ তারা বেশিরভাগই হচ্ছে কর্মক্ষম। কিন্তু এই 60 ব্যক্তি যারা, তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে তারা ঠিক করে চলতে পারে না, তার নানান রকম রোগের আক্রান্ত, এবং তাদের চিকিৎসার জন্য ওষুধপত্র কিনতে হয়, নানান রকম সমস্যা, তাদের কেউ সেরকমভাবে গুরুত্ব দেয় না, বয়স হয়ে গেছে, টাকা পয়সাও দেয় না। যাই হোক, এরকম অনেক রয়েছে, তাই তাদের কথা আমার মনে হয় মুখ্যমন্ত্রী বা সরকারকে অবশ্যই বিবেচনা করা উচিত। আমি রিকোয়েস্ট করব যে এই বিষয়টাটি অন্তত তারা একটু ভাবনা চিন্তা করে সঠিক পদক্ষেপ যেন নেন। তারা টাকা পাবেন না, আপনি যদি প্রকৃত যোগ্য হন অথচ টাকা পাননি, এরকম থাকতেই পারে, কারণ এত বড় একটা প্রকল্প সঠিক, একেবারে 100% যে সঠিক ভেরিফাইড লিস্ট হয়েছে এটা আমিও বলবো না, কারণ এটা আপনারাও বুঝতে পারছেন যে বিপুল সংখ্যক লোকের ভেরিফিকেশনের জন্য যে লোক প্রয়োজন, বা যেভাবে ভেরিফিকেশন বাড়ি বাড়ি করার দরকার, তথ্য যাচাই করা, সেটা কিন্তু সব জায়গায় প্রপারলি হয়নি। অর্থাৎ যারা পাওয়ার যোগ্য না তারাও কিন্তু এই লিস্টের মধ্যে অনেকেই থেকে যেতে পারেন, সেটা খুব কম সংখ্যক যদিও, তবুও এইটাও কিন্তু পরবর্তীকালে ঝাড়াই বাছাই হবে। আমাদের এলাকাতে যেরকম পুরুষ মানুষ অন্নপূর্ণার নামে অ্যাপ্রুভ দেখলাম আমি লিস্টে। যাই হোক, এটা শোভনীয় নয়। যাই হোক, এটা আশা করি সমাধান হবে আস্তে আস্তে, যে এই সমস্ত বিষয়গুলো, যেটা নারীরা পেলে তাও একটা বিষয়, কিন্তু পুরুষ মানুষ, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছিল, বহু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পুরুষরা পেয়েছিল, সেটা যেন না হয়। সরকারের কাছে আমার অনুরোধ যে এই বিষয়টা যেন নজর দিয়ে দেখা হয় ভালো করে, কারণ আমাদের গ্রামেতেই আমি দেখলাম যে একজন পুরুষ মানুষ, তার নামটা কিন্তু অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভ লিস্টে রয়েছে। যাই হোক, পরে আসি যে যদি আপনি না পান অথচ যোগ্য হন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুন করে, যে আমি কেন পেলাম না। আপনি পঞ্চায়েতে, আপনার যদি পৌরসভা এলাকা হয়ে থাকেন তাহলে ওয়ার্ডে, অথবা বিডিও অফিসে বা পৌরসভাতে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনার তথ্য যাচাই করা হবে। এবং সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে বিডিও সাহেবরা সেই ব্যবস্থাটা করবে। হিয়ারিং করার মাধ্যমে, আপনার তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনি যদি প্রকৃত সত্যি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার পরবর্তী মাস থেকে আপনি কিন্তু টাকা পাবেন, সেই যোগ্য লিস্টে কিন্তু আপনাকে স্থান দেওয়া হবে। এবং যদি কেউ এরকম থেকে থাকে যে সে যোগ্য নয় অথচ সে টাকা পেয়েছে, যেরকম পুরুষ মানুষ লিস্টের মধ্যে ঢুকে রয়েছে, সেটা কিন্তু যদি কেউ কমপ্লেন করে, বা সেটা এই সরকারি অফিসারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাচাই এখনও করবে, যাচাই বাছাই চলবে, সেটা যদি তাদের নজরে আসে বা তারা এটা মানে বুঝতে পারেন, এবং বা কেউ যদি অভিযোগ করে, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে, এবং ডেকে তার সমস্যার সমাধান হবে। অর্থাৎ পুরুষ মানুষ হলে তো তার হিয়ারিংয়ে ডাকারও প্রয়োজন নেই, তার নামটা ডিলিট হবে সেটা যদি প্রমাণিত হয়। এবং
যদি অযোগ্য কোনো মহিলা এই অন্নপূর্ণার অ্যাপ্রুভ লিস্টে নাম উঠে থাকে, অর্থাৎ অ্যাপ্রুভ থাকে এবং টাকা পান, তাহলে তার এগেনস্টেও যদি উপযুক্ত প্রমাণ দেখানো যায় তার হিয়ারিং হবে। তাকেও কিন্তু সুযোগ দেওয়া হবে, যে একদম ডাইরেক্ট অভিযোগ দিলেই তাকে বাতিল করা হবে সেটা কিন্তু নয়। তাকেও সুযোগ দেওয়া হবে যে সে যোগ্য কিনা তার প্রমাণ করার, এবং তাকে হিয়ারিং করা, যেরকম আমাদের ভোটের ক্ষেত্রে হিয়ারিং করা হয়েছিল সেই ব্যাপারটা এখানেও কিন্তু আসছে। তার কাগজপত্র নিয়ে সে তাকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এবং অফিসাররা সেটা যাচাই করে দেখবেন। যদি তিনি প্রকৃত যোগ্য হন তাহলে নাম থাকবে, আর যদি ভুল প্রমাণিত হয় যে না সত্যি সত্যি তিনি অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছিলেন, তাহলে তার নামটা কিন্তু যোগ্যতার যে লিস্ট সেই লিস্ট থেকে বাদ দেয়া হবে। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় যে এবার কিন্তু পরবর্তীকাল থেকে, অর্থাৎ পরবর্তী মাস থেকে কিন্তু আপনারা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আজকেও ঘোষণা করেছেন। তাই আপনারা প্রত্যেক মাসে নিশ্চিন্ত হয়ে গেলেন। যাদের এই অ্যাপ্রুভ লিস্টে নাম রয়েছে তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু নিশ্চিত যে আপনারা পরবর্তী মাসগুলো থেকে এই টাকাটা কন্টিনিউ পেতে চলেছেন। আর এরকম যে একটা হ্যাপাজার্ড ব্যাপার তৈরি হয়েছিল 2-3 মাস ধরে, সেটা কিন্তু আর থাকছে না। এবার কিন্তু স্মুথলি এই বিষয়টা কিন্তু রানিং হবে আশা করা যায়। এবং কিছু কিছু যে বিভিন্ন ওই আমি যেরকম বললাম যে আমাদের এলাকায় একজন পুরুষ মানুষ রয়েছে বা এরকম অনেক ব্যক্তি থাকবে যারা যোগ্য নয় অথচ পেয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে সংশোধন হবে এবং প্রকৃত ফ্রেশ একটা লিস্ট আশা করা যায় তৈরি হবে আগামী কয়েক মাসের মধ্যে। এবং তারপরে এরকম ধরনের কোনো অযোগ্য ব্যক্তি হয়তো লিস্টে থাকবে না আশা করা যায়, যদি কিনা সঠিকভাবে যারা অফিসার রয়েছে বা যারা কর্মচারী রয়েছে তাদের হাতে, তারা যদি সঠিকভাবে তথ্য ভেরিফাই করে এবং সঠিক পদক্ষেপ নেয় তাহলেই সম্ভব। শুধু সরকার মুখে বললেই হবে না, কারণ এইগুলো ইমপ্লিমেন্ট কিন্তু এই সরকারি কর্মচারীদের দ্বারাই হচ্ছে। তাই সেক্ষেত্রে তারা যদি প্রকৃতভাবে যাচাই না করে তাহলে কিন্তু আর এর মধ্যে, অর্থাৎ শস্যের মধ্যে ভূত থেকে যাবে। তাই এই সরকারি অফিসারদের বা সরকারি যে কর্মচারী যারা এই দায়িত্বে রয়েছেন তাদেরকে বিশেষ করে এগুলো নজর দিতে হবে, যাতে প্রকৃত যোগ্যরাই এর সুযোগ সুবিধাটা পায় এবং যারা প্রকৃত যোগ্য নয়, যাদের পাওয়ার কথা নয়, তারা যাতে লিস্টে নাম না থাকে এবং যাই হোক তাদের যাতে এই লিস্টে স্থান না দেওয়া হয় সেই বিষয়টা তাদের হাতেই, তারা যাতে সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে সেই অনুরোধ রইল। আর প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়ার জন্য সরকারকেও অসংখ্য ধন্যবাদ। অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বলছিল, নেগেটিভ কথা, সেগুলো আশা করি এবার বন্ধ হবে। 10 তারিখের কথা থাকলে হয়তো কোনো কারণে সেটা সম্ভব হয়নি, তাই আপনাদের কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তিনি কি বলেছেন নিজের মুখে আমি সেটাও ভিডিও করে আপনাদেরকে দিয়েছি, আপনারা সেটা আশা করি দেখে নেবেন নিজের মুখে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নিতে পারবেন যে তিনি কি বলেছিলেন। আমি অলরেডি ভিডিও পোস্ট করেছি, আপনারা সেটা দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, আর যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন পরবর্তী ভিডিওতে বা এই কমেন্টের রিপ্লাইতে আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। অবশ্যই এই তথ্যটি গুরুত্বপূর্ণ তথ্য এবং সকলকে নতুন যে ক্রাইটেরিয়া, নতুন নিয়ম, নতুন তথ্যগুলো অবশ্যই সকলের জানা উচিত। এই জন্য আপনারা সকলেই এই তথ্যটি অন্তত শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এবং যারা এখনও লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন, যাতে আগামীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমি উৎসাহ সহকারে আনতে পারি। এবং ফলো করে রাখবেন, কারণ যখনই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপলোড করব তখনই যাতে আপনি দেখতে পারেন, তার জন্য অবশ্যই এখনই ফলো করে রাখুন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।